আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন বাংলা ক্লাসে সকলকেই স্বাগত জানাচ্ছি। আমি আজি আফরিন, প্রভাষক বাংলা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের এই যে অনলাইন কার্যক্রমের ধারাবাহিকতায় আজকে তোমাদেরকে পাঠ দেব বাংলা দ্বিতীয় পত্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অনেকের কাছে এটি একটি বেশ জটিল অধ্যায়, সেটি হচ্ছে সমাস। তো সমাস কি আসলেই জটিল? তোমরা আসলে শুনতে শুনতে হয়তো অভ্যস্ত হয়ে গেছো যে সমাস খুব জটিল। আসলেই এটা খুব একটা জটিল বিষয় নয়। আজকের ক্লাসে যদি তোমরা পুরোটা আমার সঙ্গে মনোযোগের সঙ্গে থাকো তাহলে তোমরা এই কথাই বলবে যে সমাস আসলে জটিল বিষয় কিছু নয়। তো চলো আমরা কথা না বাড়িয়ে শুরু করি। সমাস সমাস কাকে বলে? প্রথমেই বলছি যে সমাস হচ্ছে, আমরা জানি এটা যে সমাস শব্দের অর্থ সংক্ষেপণ, কেউ কেউ আবার বলে মিলন। আসলে সমাস শব্দের অর্থ মিলন, তার থেকে অধিক বেশি গ্রহণযোগ্য হচ্ছে সংক্ষেপণ। মিলন কিভাবে? মিলন হচ্ছে যেমন একাধিক ধ্বনি একত্রিত হলে আমরা এটাকে বলি সন্ধি। একত্রিত হয়ে যখন সংক্ষিপ্তকরণ হয় সেটা সন্ধি। আর সমাসের মধ্যে একাধিক পদের একত্রীকরণ করা হয়, এজন্য এবং এটার নাম হচ্ছে সমাস। একাধিক ধ্বনি এবং একাধিক পদ নিশ্চয়ই বুঝতে পারছো। যেমন আমরা যদি বলি যে বিদ্যা যেখানে শেখানো হয় সে আলোয়ে যাব, তাহলে আমাদের অনেক লম্বা কিছু কথা বলতে হচ্ছে, তাই না? তো অনেকগুলো পদ ব্যবহার করতে হচ্ছে, অনেক শব্দের অপচয় হচ্ছে। তো আমরা খুব সংক্ষেপে এটাকে বলে ফেলতে পারি যে বিদ্যালয়ে যাব। এবং এটা কিন্তু, এই সংক্ষিপ্তকরণটা কিন্তু বেশ শ্রুতিমধুরও। তো সমাসের কাজ কি শুধুই কি সংক্ষিপ্তকরণ নয়, সমাসের কাজ কি ভাষাকে শ্রুতিমধুর করে তোলা, মানে একঘেয়ে ভাবকে আমাদের কাটিয়ে দেয় যে সংক্ষিপ্তকরণ। যেমন আবার বলি যে আমার হাতে পরার ঘড়িটা নিয়ে এসো, যদি বলি তাহলে হাতে পরার যে ঘড়িটা সেটা নিয়ে এসো। এর জায়গায় আমি যদি শুধু বলি যে আমার হাত ঘড়িটা নিয়ে এসো, তাহলে কি অনেকগুলো শব্দের অপচয় রোধ হচ্ছে এখানে। তো সমাসের কাজ এটাই। সমাস হচ্ছে তোমার ভাষাকে সংক্ষিপ্তকরণের পাশাপাশি এটাকে শুনতে মানে শ্রুতিময় মনে হয়। তো আসো দেখি আমরা সমাস, এবার সমাস কি, কেন, কিভাবে কেন করতে হয় এটা জানলাম। এবার দেখি সমাস কত প্রকার। সমাস হচ্ছে 6 প্রকার। যেমন দ্বন্দ্ব সমাস, দ্বিগু সমাস, অব্যয়ভাব সমাস, কর্মধারয় সমাস, তৎপুরুষ সমাস, ও বহুব্রীহি সমাস। এই 6 প্রকারের সমাস আমরা জানি। ব্যাকরণে বিভিন্ন পণ্ডিত এক একজন একরকম কথা বললে অন্তত সমাসের এই 6 রকম প্রকার ভেদের ব্যাপারে কোনো পণ্ডিতের কোনো মতভেদ নেই। তো এই যে দ্বন্দ্ব সমাস, দ্বিগু সমাস, অব্যয়ভাব সমাস, কর্মধারয় সমাস, তৎপুরুষ সমাস ও বহুব্রীহি সমাস। তো তো মনে এখন আমরা চলো দেখি সমাসটা আমরা কোন শব্দকে, মানে কোন সমাসটা কোন পদ্ধতিতে সংক্ষিপ্তকরণ হয় এবং কেন এটার নাম দ্বন্দ্ব সমাস, কেন এটার নাম দ্বিগু সমাস, দ্বন্দ্ব সমাসের রকমটা কি, ধরনটা কি, কিভাবে হয়ে থাকে এটা। চলো আমরা একে একে সবগুলোই জানবো। তোমাদের কাছে অনুরোধ যে তোমরা একটু মনোযোগী হও, তাহলে এটা
তোমাদের জন্য খুবই সহজবোধ্য হবে। দ্বন্দ্ব সমাস। দ্বন্দ্ব দ্বন্দ্ব মানে কি? আমি তো মজা করি বা একটু সহজ করার জন্য তোমাদের কাছে কিছু টেকনিক্যালি বলি, তোমরা যেন একটু বুঝতে সুবিধা হয়। আসলে দ্বন্দ্ব মানে কি? দ্বন্দ্ব মানে হচ্ছে সংঘাত, সংঘর্ষ, তাই না? তো তো এই সংঘাত, সংঘর্ষ এগুলো কেন হয়, কার মধ্যে হয় বলো তো? একটু এটা কিন্তু আসলে ব্যাকরণের ভাষা নয়, এটা আমি তোমাদেরকে একটু টেকনিক্যালি বলছি। তো দ্বন্দ্ব আমরা জানি যে সমানে সমানেই দ্বন্দ্ব হয়, তাই না? যেমন একজন বড়, একজন ছোট। যেমন ধরো আমি তোমাদেরকে যখন একটা বিষয়ে কোনো একটা কথা বলি, আমি একজন শিক্ষক, তুমি হলে ছাত্র। আমি যখন কথা বলবো তখন তোমরা যদি আমার মনেও হয় যে না শিক্ষক এটা ভুল বলছে, তবুও কিন্তু তোমরা সেটা বিনয়ের সঙ্গে বলবে। বা কখনো কখনো অনেকে তো বলবেই না যে না এটা বলবো না, অথবা যে জানো না সে এটা যাচাইও করবে না, সে ধরে নেবে যে না শিক্ষকের কথাই ঠিক। তো কারণ তুমি জানো পদবী কিংবা বয়স যে কোনোভাবেই হোক আমি তোমার থেকে বড়, গুণীজন এবং গুরুজন, এই মেনে তুমি এটা আমারটা ভুল কিংবা সঠিক এটা জানো কিংবা না জানো, তুমি আমার সঙ্গে কোনো দ্বন্দ্বে যাবে না, লিপ্ত হবে না। কারণ তুমি ইচ্ছাকৃতভাবেই আমার কাছে নত হয়ে পরাজয় স্বীকার করে নেবে। তো এই হচ্ছে একজন বৈষম্যের মানে বয়স এবং পদবীর ভেদে বৈষম্যের মধ্যে এই ধরনের এটা হয় যে তুলনামূলক যে ছোট সে আপনা আপনি একটু নত হয়ে যায়, বিনয় প্রকাশ করে ফেলে। কিন্তু যদি ধরো তোমরা দুজন ফ্রেন্ড যখন বলবে যে না এটা ঠিক, তুমি বলছো ওটা ঠিক, তখন কিন্তু তোমাদের মধ্যে আর দ্বন্দ্ব হচ্ছে, একটা তুমুল দ্বন্দ্ব বেঁধে যাবে। তুমি বলবে না এটা ঠিক, সে বলবে না এটা ঠিক, মানে তোমরা হচ্ছে সমান সমান, এজন্য তোমাদের মধ্যে দ্বন্দ্বটা লেগে গেছে। তো এটা শুধু জাস্ট তোমাদের বোঝার জন্য বলছি, এটাই তো আমাকে নিও না ব্যাপারটা, যেন আমরা মনে রাখতে পারো সহজে যে দ্বন্দ্ব হয় সমানে সমানে। কারণ তুমি দুজন যখন তখন কিন্তু একটা বিষয় নিয়ে তুমি জানো এরকম, সে জানে আরেক রকম, এই দুইয়ের প্রাধান্য বিস্তার নিয়ে একটা সংঘর্ষে লিপ্ত হয়ে গেছো, কাজেই তোমাদের মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়ে গেছে। তাহলে এই সমাসের বেলায়ও মনে রাখবে যে দ্বন্দ্ব সমাস হয় সমানে সমানে। দ্বন্দ্ব সমাস সমানে সমানে কীভাবে বলছি? তো দ্বন্দ্ব সমাস যখন তোমরা লিখবে তখন বা শিখবে, তখন দ্বন্দ্ব সমাসের বেলায় কিছু জিনিস মাথায় রাখবে। যেমন দ্বন্দ্ব সমাস গঠিত হয় একই রকম পদ নিয়ে, অর্থাৎ এই যে বললাম সমান সমান, একই রকম পদ। যেমন একই রকম পদ কি যদি হয়, মানে আমরা তো জানি সমাস মানে হচ্ছে সমাসে অন্তত পক্ষে দুটো পদ থাকে, দুইয়ের অধিক পদও থাকতে পারে। একটাকে বলি আমরা পূর্বপদ, আরেকটাকে বলি পরপদ। হ্যাঁ, তো এরকম একই রকম পদ নিয়ে গঠিত হয়। কোনো কোনো পদ হতে পারে বিশেষ্য, যোগ বিশেষ্য, পূর্বপদ বিশেষ্য এবং পরপদ বিশেষ্য হতে পারে, অথবা বিশেষ্য যোগ যদি বিশেষণ হয় তাহলে দুটোই বিশেষণ হবে, ঠিক আছে? এরকম হয়ে থাকে, একটা বিশেষ্য আরেকটা বিশেষণ দ্বন্দ্ব সমাসে হয় না, হতে পারে না। তো এই হচ্ছে দ্বন্দ্ব সমাস। যেমন আমি যদি বলি, এটা হচ্ছে একটা রকম গেছে, যেমন আমি বললাম মা ও বাবা, মা বাবা, মা ও বিশেষ্য, বাবা ও বিশেষ্য। আবার যদি বলি ভালো মন্দ, তাহলে এটা বিশেষ্য, দুটোই বিশেষণ, এরকম। তো এই যে দুটো একই রকম পদ হয়। তারপরে আরেকটা হচ্ছে এর ব্যাস বাক্য, ব্যাস বাক্যে ও এবং আর ইত্যাদি ব্যবহার হয়, ইত্যাদি
ব্যবহার হয়। তারপর আরেকটি ইয়া হচ্ছে যে দ্বন্দ্ব সমাস মনে রাখার জন্য আরেকটি যে বিষয় সেটি হচ্ছে যে উভয় পদের প্রাধান্য পায় এখানে। উভয় পদের প্রাধান্য, এই যে এটাই হচ্ছে দ্বন্দ্ব সমাসের মূল বিষয়, যে উভয় পদের প্রাধান্য পায়। যেমন বললাম যে সমানে সমানে, মানে দুটো পদই এখানে সমান, কোনোটাকে বাদ দেওয়ার মতো নয়। যেমন যে তখন বলছিলাম যে হাত ঘড়িটা নিয়ে এসো, হাত ঘড়ি বললে যদি আমি তোমাকে শুধু ঘড়ি বলি যে ঘড়িটা নিয়ে এসো, তাই না? যদি আমি বললাম হাত ঘড়ি, তখন তুমি কি বুঝলে? আমার হাতটাকে বুঝলে নাকি ঘড়িটাকে বুঝলে? নিশ্চয়ই ঘড়িটাকে বুঝলে। হাত ঘড়ি অর্থাৎ পরের পদটাকে বুঝলে, তাই না? কিন্তু যখন আমি বললাম মা বাবার সেবা করো, তখন কি তুই শুধু মাকে বুঝলে না শুধু বাবাকে বুঝলে? নিশ্চয়ই দুজনেই এখানে গুরুত্বপূর্ণ, তাই না? ভাই বোনের সম্পর্ক মধুর হয়। তখন বললাম তাহলে এই যে ভাই বোন, আমি বললাম তুমি কি শুধু ভাইটিকে বুঝলে নাকি বোনটিকে বুঝলে? তাই না? তো মানে দুটো পদকেই আমরা এখানে প্রাধান্য দিচ্ছি। এটা হচ্ছে দ্বন্দ্ব সমাসের মূল এবং প্রধান বৈশিষ্ট্য। কিন্তু এই যে বললাম হাত ঘড়িতে শুধু যদি বলি আমি ঘড়িটা নিয়ে এসো, তাতেও কিন্তু তোমার বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না। আবার যদি বলি যে আমি চাল কুমড়া বলি, তখন তুমি চালটাকে বুঝলে না কুমড়াটাকে বুঝলে, নাকি দুটোই বুঝলে? না, এখানে শুধু কুমড়া বললেও কিন্তু তুমি বুঝতে পারছো। অর্থাৎ শেষের পদটার প্রাধান্য আছে, মানে প্রাধান্যের কথা হচ্ছে এখানে। তো এরকমই আর কি, যে দ্বন্দ্ব সমাসে তোমার দুটো পদকেই প্রাধান্য দিতে হবে। আচ্ছা, আমরা কথায় কথায় একটা জিনিস ভুলে গেছি। চলো আমরা যে সমাসের সঙ্গে সংশ্লিষ্ট কিছু শব্দ আছে, সেই শব্দগুলি না বুঝে আমরা আবার সমাস করতে পারবো না। কি কি শব্দগুলো? এই যে যেমন হাতে, আচ্ছা আমি এখান থেকে লিখি, হাতে পরার ঘড়ি সমান হাত ঘড়ি, তাই না? এটা হচ্ছে এখন কোনটার কি নাম? যেমন এই যে হাত ঘড়ি, এটা হচ্ছে সমস্ত পদ, মানে সমস্ত এখানকার সমস্ত পদগুলো এখানে আছে, এটার নাম হচ্ছে সমস্ত পদ। এই যে হাত, এটা হচ্ছে পূর্বপদ। তারপরে ঘড়ি, এটা হচ্ছে পরপদ, পরপদ অথবা এই যে উত্তর পদ। আর এই পুরোটা হচ্ছে ব্যাস বাক্য। আর এই যে এই হাত পরার ঘড়ি, এই তিনটি হচ্ছে এক একটা সমসমান পদ। সমসমান পদ, যে যেমন হাতে একটা সমসমান পদ, পরার একটা সমসমান পদ, ঘড়ি একটা সমসমান পদ। আর এই পুরোটা মিলে হচ্ছে যেটা, সেটাকে বলা হয় এই যে ব্যাস বাক্য। হাতে হচ্ছে পূর্বপদ, ঘড়ি হচ্ছে পরপদ অথবা উত্তর পদ, ঠিক আছে? আর এই যে হাত ঘড়ি, এটা হচ্ছে সমস্ত পদ। তো এই শব্দগুলি আমাদের ব্যবহার করতে হবে বারবারই, এজন্য এই শব্দগুলি একটু তোমরা খাতায় ভালো করে নোট করে নেবে, ঠিক আছে? তো তারপর আমরা দ্বন্দ্ব সমাসের কথা বলছিলাম। দ্বন্দ্ব সমাস কি আমরা জানলাম। দ্বন্দ্ব সমাসে কিছু নমুনা আমি বলি, যেমন এই যে চা বিস্কুট, হ্যাঁ, বইপত্র,
এবং আরেকটা জিনিস লক্ষ্য করবে বোধ হয় যে আমি দ্বন্দ্ব সমাসের মাঝখানে হাইফেন ব্যবহার করছি। দ্বন্দ্ব সমাস যখন তোমরা সমস্ত পদ নির্ণয় করবে তখন মাঝখানে অবশ্যই হাইফেন দিতে হবে। হ্যাঁ, বইপত্র বা বই পুস্তকও হয়, বই পুস্তক, খাতা কলম, পিতামাতা, আয় ব্যয়, ভালো মন্দ ইত্যাদি এই ধরনের একই রকম পদ যেগুলি, সেগুলি হচ্ছে কি দ্বন্দ্ব সমাস। তো দ্বন্দ্ব সমাসের নির্দিষ্ট কোনো শ্রেণী বিভাগ নেই, কিন্তু আমাদের সুবিধার্থে আমরা কিছু কিছু মানে পরীক্ষায় প্রায় এসে থাকে, অনেকেই অনেক রকমভাবে শ্রেণী বিভাগ করে থাকে। মানে শব্দগুলোর ধরন অনুযায়ী এর শ্রেণী বিভাগ হয়। যেমন ধরো সমার্থক দ্বন্দ্ব, সমার্থক মানে কি? সম যোগ অর্থক। সম মানে সমান, একই অর্থ প্রকাশ করে যে জিনিসগুলো, যে শব্দগুলো, সেগুলি হচ্ছে সমার্থক দ্বন্দ্ব। যেমন কি এই যে বললাম বই পুস্তক, বই যা পুস্তকও কিন্তু তা, তাই না? এগুলি হচ্ছে সমার্থক শব্দ। আবার যেমন ধরো হাট বাজার, হাটও যা বাজারও কিন্তু তা, এই ধরনের বিষয়গুলো হচ্ছে সমার্থক দ্বন্দ্ব। তারপরে আবার এই যে যদি বলি পত্রলিপি, পত্রও যা লিপিও তা, ঠিক আছে? অর্থাৎ অর্থের দিক থেকে একই রকম প্রকাশ করে, সেগুলো হচ্ছে সমার্থক দ্বন্দ্ব। নিশ্চয়ই তোমরা ধরন দেখলেই বুঝতে পারবে, এবং একটু বেশি বেশি চর্চা করবে অনেকগুলো শব্দ। এখানে তো অনেকগুলো শব্দ তোমাদের দেখানো সম্ভব হচ্ছে না। 2 নাম্বার আরেকটা হচ্ছে বিপরীতার্থক। বিপরীতার্থক শব্দ, এই যে এটা হচ্ছে কি সমার্থক, একই অর্থ প্রকাশ করছে, আর বিপরীতার্থক দ্বন্দ্ব গিয়ে দেখা যাচ্ছে যে একটা আরেকটার বিপরীত অর্থ প্রকাশ করছে। যেমন এই যে ভালো মন্দ, এর ভালোর বিপরীত হচ্ছে মন্দ। তারপরে হচ্ছে আয় ব্যয়, এগুলো হচ্ছে বিপরীতার্থক। তারপরে আবার এই যে রাত দিন, ঠিক আছে? এগুলি হচ্ছে বিপরীতার্থক দ্বন্দ্ব। তারপরে আবার যেমন সমার্থক, বিপরীতার্থক, আবার আছে মিলনার্থক। মিলনার্থক দ্বন্দ্ব। আচ্ছা, আমরা কিছু শব্দ দেখলাম যেগুলি একটা আরেকটার সম অর্থ প্রকাশ করে, আরেকটার বিপরীত অর্থ প্রকাশ করে। আবার এমন কিছু শব্দ আছে যে সম অর্থও প্রকাশ করছে না, বিপরীত অর্থও প্রকাশ করছে না, অন্য কিছু প্রকাশ করছে না, শুধু একটা শব্দের সঙ্গে আরেকটা অর্থ মিলছে। যেমন বাবা মা, বাবার সাথে মাটা যায় মিলে। ভাই বোন, এটা কিন্তু একই অর্থ প্রকাশ করে না, বিপরীত না, এগুলো আর কি। আবার ধরো এই যে চা বিস্কুট, চায়ের সঙ্গে আমরা বিস্কুটটাকে মিলাই সর্বত্রই। তারপরে ধরো এই যে বইপত্র, এই যে বইপত্র বলছি, বই এবং পত্র কি একই অর্থ প্রকাশ করে না বিপরীত অর্থ প্রকাশ করে? কিছুই না, শুধু একটা সঙ্গে আরেকটা যায়। আবার এমনি কিছু অহেতুক শব্দ আমরা ব্যবহার করি যেগুলোর কোনো অর্থ নাই, যেমন কাপড় চুপড়। এই কাপড় আমরা জানি, কিন্তু এই চুপড় মানে কি? চুপড় মানে কিন্তু কিছুই না, জানি না এটার কোনো আদৌ অর্থ আছে কিনা, কিন্তু কাপড়ের সঙ্গে আমরা এটাকে প্রায় ব্যবহার করি। এইগুলো হচ্ছে মিলনার্থক দ্বন্দ্ব।
তারপরে হচ্ছে এই যে বিপরীতার্থক বললাম, আর আরেকটা হচ্ছে দেখো বিরুদ্ধার্থক। বিরুদ্ধার্থক দ্বন্দ্ব, হ্যাঁ, এই যে বিরুদ্ধার্থককে অনেকে আবার বিপরীতার্থক দ্বন্দ্বের সঙ্গে গুলিয়ে ফেল। যেমন বিপরীত বললাম কোনটা, একটা আরেকটার বিপরীত আর কি। তো এই যে বিপরীত হচ্ছে ভালো মন্দ, ভালোর বিপরীত হচ্ছে মন্দ, কিন্তু এখানে দেখো দা কুমড়া, এটা কিন্তু একটা আরেকটার সঙ্গে বিরোধ, মানে হচ্ছে শত্রুতা, একেবারে সরাসরি আক্রমণাত্মক, একটার কাছে আরেকটা টেকে না। যেমন দা কুমড়াকে কে ফানা না করলে, দা কুমড়া আগুন পানি থাকলে কিন্তু আগুনের বিনাশ ঘটে যায়, ঠিক আছে, মানে একটা বিপরীতার্থক। অহিনকুল, ওহি মানে হচ্ছে বেজি, নকুল মানে হচ্ছে সাপ আর বেজির মধ্যে কি ধরনের শত্রুতা তোমরা তো জানোই। তো এইগুলো হচ্ছে বিরুদ্ধার্থক। তো আমি আবারও বলছি যে বিরুদ্ধার্থক এবং বিপরীতার্থক শব্দ প্লিজ গুলিয়ে ফেলো না, এটা একটুখানি ঠান্ডা মাথায় খুব সেন্সিটিভলি আলাদা করার চেষ্টা করবে, ভেবে দেখবে যে বিপরীত কোনটা এবং বিরুদ্ধার্থক কোনটা। তারপরে হচ্ছে অলুক দ্বন্দ্ব। অলুক দ্বন্দ্ব তোমরা মনে রাখবে যে অলুকায়িত, এটার মানে হচ্ছে অলুকায়িত। এখন কি অলুকায়িত, তাই না? বিষয়টা হচ্ছে যে এখানে বিভক্তি, আমরা জানি যে প্রতিটা শব্দের সঙ্গেই বিভক্তি যুক্ত থাকে, কারণ বিভক্তি ছাড়া শব্দ হতেই পারে, পদ হতেই পারে না, তাই না? শব্দের মধ্যে বিশেষত, বাক্যের মধ্যে বিশেষত, শুধু শব্দের মধ্যে নয়। তো বিভক্তি কিভাবে যুক্ত থাকে? যেমন ধরো এই যে একটা বাক্য এখানে বলি, আমি এই যে কলেজ যাই, সবই এক একটা শব্দ, আমি একটা শব্দ, কলেজ একটা শব্দ, যাই একটা শব্দ, কিন্তু এই তিনটা অর্থবোধক শব্দ পাশাপাশি বসে একটা বাক্য হয়, যে এক ততোধিক, দুই বা ততোধিক শব্দ আমরা জানি, কিন্তু এখানে তিনটা শব্দ পাশাপাশি বসছে, কিন্তু দেখো তো বাক্য হলো কিনা? হয়নি, তাই তো? যে আমি কলেজ যাই, কলেজটা হচ্ছে মূল শব্দ, কিন্তু এটা তো বাক্য হবে না, বাক্যে ব্যবহারের জন্য আমাদের বিভক্তি যোগ করতে হয়, কলেজে যাই। তো শুধু একটা শব্দের সঙ্গে বিভক্তি যোগ করেই বাক্য এলো না, আমাদের প্রত্যেকটা শব্দের সঙ্গে এখানে বিভক্তি যুক্ত আছে। তো কি সেই বিভক্তিটা? আমরা জানি বিভক্তি 7 রকম বিভক্তি আছে, তার মধ্যে একটা আছে প্রথমা বিভক্তি, মানে যেটাকে শূন্য বিভক্তি বলি। এই বিভক্তিটার কোনো চিহ্ন নাই। তো মনে করবা যে যেহেতু এটার সঙ্গে বিভক্তি ছাড়া হয় নাই বাক্য, তার মানে প্রতিটা শব্দের সঙ্গেই বিভক্তি যুক্ত আছে। এই সবগুলির সঙ্গে আছে শূন্য বিভক্তি, ঠিক আছে? আমির সঙ্গেও শূন্য বিভক্তি আছে, যায়ের সঙ্গেও শূন্য বিভক্তি আছে, আর এখানে যুক্ত হয়েছে এ বিভক্তি। তো ঠিক তেমনি যে বিভক্তি প্রায় প্রতিটা শব্দের সঙ্গে যুক্ত থাকে, আর এখানের যে সমাসে, এই অলুক দ্বন্দ্ব সমাসের যে বিভক্তিটা, এই বিভক্তিটা অলুকায়িত থাকে। যেমন আমির মধ্যে আমি এবং যাই, এই দুটো শব্দের মধ্যে বিভক্তিটা লুকায়িত ছিল, এখানে অলুকায়িত। যেমন দুধে ভাতে, এই যে আমাদের মূল শব্দটা কি? দুধ ভাত। এই যে দুধ ভাত, এটা কি সমাস? এটা কিন্তু মিলনার্থক দ্বন্দ্ব, কারণ দুধের সাথে ভাতটা মিলে, তো এটা হচ্ছে মিলনার্থক। আবার যখন এর সঙ্গে এ বিভক্তি আমরা যুক্ত করে দিব, তখনই কিন্তু আবার অলুক দ্বন্দ্ব সমাস হয়ে যাবে। এটা এই হচ্ছে তফাৎ। এই যে শুধু দুধ ভাত থাকলে তোমরা একটু খেয়াল করবে যে দুধ ভাত এটা হচ্ছে মিলনার্থক দ্বন্দ্ব, আবার যখনই এর সঙ্গে এ বিভক্তি যুক্ত হয়ে গেল, এটা হয়ে গেল অলুক দ্বন্দ্ব। আবার এই যে বাঘে মহিষে, আমরা বলি প্রায় যে বাঘে মহিষ এক ঘাটে জল খায়,
বাঘে মহিষ, এই যে আমাদের মূল শব্দ কি বাঘে, মূল শব্দ কিন্তু বাঘের, মূল শব্দ হচ্ছে বাঘ আর মহিষ, এই দুটোর সঙ্গে এ বিভক্তি যুক্ত হয়েছে, তার মানে এটা অলুগন্ধ হয়ে গেছে। আবার আমরা বলি যেমন ৭ ৫, আমরা যখন বলি ৭ ৫, এটা হয় সংখ্যাবাচক দ্বন্দ্ব। আর যদি বলি যে আমি আরও ৭ ৫ নাই, এরকম বলি যে ৭ ৫, এই যে এ বিভক্তি যুক্ত হয়ে গেল, তার মানে এটা হয়ে গেল অলুক দ্বন্দ্ব। ঠিক আছে। আর শুধু যদি ৭ ৫ বলি সেটা হচ্ছে সংখ্যাবাচক দ্বন্দ্ব। ঠিক আছে। তো তারপরে এই যে সংখ্যাবাচক দ্বন্দ্বটা বলি, সংখ্যাবাচক দ্বন্দ্ব, যে দ্বন্দ্ব সমাসের মাধ্যমে এই যে সংখ্যাবাচক শব্দের উল্লেখ করা হয়, সংখ্যাবাচক শব্দ করে যে সমাস, সেটা হচ্ছে সংখ্যাবাচক দ্বন্দ্ব। যেমন বলে ৭ ৫, ঠিক আছে, ৭ ৫ ৯ ৬। যে আমি এত বলতে পারো যে ৭ ৫ এগুলি আমরা শুধু কি সংখ্যা বলার ক্ষেত্রে ব্যবহার করি না, এগুলি কিন্তু আমি কারো ৭ ৫ থাকি না, ৭ ৫ থাকি না, অত ৭ ৫ বুঝি না, অত ৯ ৬ করো না, তাই না? এইভাবে আমরা বলি। আবার ১৯ ২০ শব্দটাকেও বলি, যে শব্দগুলি খালি তুমি দুটো সংখ্যাবাচক শব্দ এনে এখানে লাগিয়ে দিবে, তাতেই কিন্তু সংখ্যাবাচক দ্বন্দ্ব সমাস হয়ে যাবে না। যেগুলি আমরা প্রতিনিয়ত ব্যবহার করি, কথা চলে, কথা থাকতে থাকে, সেগুলিই দ্বন্দ্ব সমাস হবে। যদি বলে ১১ ১২, এটা কিন্তু সংখ্যাবাচক দ্বন্দ্ব সমাস হলো না, কারণ এগুলি আমরা কথায় কথায় ব্যবহার করি না। আমরা ৭ ৫ শব্দটা ব্যবহার করি, যে আমি ৭ ৫ বুঝি না, ৭ ৫ থাকি না, এই ধরনের। আবার ৯ ৬, এত ৯ ৬ করো কেন, তাই না? এইভাবে আমরা বলি যে কোনো কিছু ৯ ৬ করবে না। আবার ১৯ ২০, এই খুব বেশি তো তফাৎ নাই তো, সামান্য ১৯ ২০, একটু এভাবে বলি ১৯ ২০। আবার বলি যাহা ৫২ তাহাই ৫৩, এরকম। এই শব্দগুলি হচ্ছে সংখ্যাবাচক দ্বন্দ্ব। তারপরে একশেষ দ্বন্দ্ব। একশেষ দ্বন্দ্ব আসলে কোনো নির্দিষ্ট নিয়ম মেনে হয় না। সেটা একশেষ দ্বন্দ্বের দুটো শব্দ আছে, তোমাদেরকে বলি। সেটা হচ্ছে যেমন আমি, তুমি, না এইভাবে আসলে সে, তুমি, ও, আমি, ঠিক আছে, হচ্ছে আমরা। তারপর আবার তোমরা, তুমিও সেও অথবা সেও তুমি, এটা হচ্ছে তোমরা। এগুলি হচ্ছে সর্বদা প্রায় দ্বন্দ্ব সমাসের মধ্যে এগুলি কোনো নির্দিষ্ট নেই, সর্বত্র প্রায় সমাসবদ্ধই থাকে শব্দগুলো। এই দুই হচ্ছে একশেষ দ্বন্দ্ব। তারপরে আছে বহুপদী দ্বন্দ্ব। বহুপদী, বহুপদী নিশ্চয়ই বুঝতেই পারছো যে বহু পদ। এখানে আমরা জানি যে সমাসে অন্তত দুটো পদ থাকে। দুটো সর্বনিম্ন আর কি, সর্বনিম্ন দুটো পদ থাকে। তো কিন্তু বহুপদী অবশ্যই বুঝতে পারছো যে এখানে নিশ্চয়ই শুধু দুটো পদ নয়, দুইয়ের অধিক পদ মিলে যে সমাসগুলো হয় সেটাই হচ্ছে বহুপদী দ্বন্দ্ব। আবার বহুপদী দ্বন্দ্বের মধ্যে এটা ফেলে দিও না, ঠিক আছে? এটা হচ্ছে যে আমরা সমস্ত পদে পদগুলি তো পাচ্ছি না, তাই না? সে আমি সবগুলি পদ কিন্তু সমস্ত পদে দেখছি না, এখানে যেগুলি সমস্ত পদেও থাকে আর কি, সেগুলি হচ্ছে বহুপদী দ্বন্দ্ব। যেমন বলি তেল, নুন ও লাকড়ি, তাই না? এইভাবে আমরা বলে থাকি। তো কি হবে? এভাবে হবে তেল, নুন, লাকড়ি, এগুলি হচ্ছে বহুপদী দ্বন্দ্ব। তারপরে আবার নাক, কান, গলা,
নাক, কান ও গলা। কি বলি আমরা প্রায় কিন্তু বলে থাকি, কথা বলি যে নাক কান গলার ডাক্তারের কাছে গিয়েছিল। নাক কান গলা। আচ্ছা, এখানে আরেকটা জিনিস তোমাদের বলি, লক্ষ্য করো যে নাক কান গলা, কোনো কোনো বইয়ে আবার কেউ কেউ দেখবা যে দ্বন্দ্ব সমাসের আরেকটা শ্রেণী বিভাগ করে। তো দেখো, এই ধরনের অনেক শব্দই তোমরা পাবে লিখে পড়তে গিয়ে, সেগুলিকে মানে দুইয়ের অধিক পদ হলেই ধরে নেবে বহুবিধি দ্বন্দ্ব। তো এই যে নাক কান গলা, এটাকে অনেকেই আবার আরেকটা শ্রেণী বিভাগ করে যে অঙ্গবাচক দ্বন্দ্ব। আসলে এটা খুব বাড়াবাড়ি, এটা না করলেও হয়, কিংবা যদি তুমি করো কোথাও ভবিষ্যতে কোনো ওখানে পরীক্ষা দিতে যাও, সেখানে তুমি যদি এরকম বহু নির্বাচনী প্রশ্নের মধ্যে দেখো যে দেখা গেল যে এখানে নাক কান গলা এটা কোন সমাস, এখানে বহুপদী দ্বন্দ্ব এই সমাসের অপশনটাই নাই, সেখানে আছে অঙ্গবাচক অথবা আরো মিলনার্থক দ্বন্দ্ব আছে, এই দ্বন্দ্ব সেই দ্বন্দ্ব অঙ্গবাচক দ্বন্দ্ব, এই শব্দগুলি কিন্তু অঙ্গবাচক, তাই না? নাক কান গলা তিনটা কিন্তু আমাদের অঙ্গ। তো এই জন্য এটাকে তুমি অঙ্গবাচক দ্বন্দ্বেও দিতে পারো। আবার যদি তুমি চাও যে এখানে অপশন নেই অঙ্গবাচক, শুধু আছে বহুপদী দ্বন্দ্ব, সেক্ষেত্রে তুমি বহুপদী দ্বন্দ্ব দিবে। ঠিক আছে, কারণ এগুলির কি কখনো কখনো কিছু কিছু শব্দের নির্দিষ্ট একটা নিয়মের মধ্যে পড়ে না, এটাকে আমরা চাইলেই একটু অন্য ইয়াতে ফেলতে পারি। যে কেউ কেউ অঙ্গবাচক দ্বন্দ্ব বলে কিছু আছে স্বীকার করে, আবার কেউ কেউ এটা যে অঙ্গবাচক দ্বন্দ্ব বলে কিছু নাই স্বীকার করে না, তখন তারা এই নাক কান গলাটাকে বহুপদী দ্বন্দ্বেই ধরে নেয়। আবার যারা বহুপদী দ্বন্দ্ব এটা স্বীকার করেন অনেকেই, কিন্তু অঙ্গবাচক শব্দ যারা স্বীকার করেন তারা ধরে নেন যে নাক কান গলা অঙ্গবাচক দ্বন্দ্ব। তো তোমাদের জন্য দুটো অপশনই আমি বলে রাখলাম, তোমরা চাইলে এটাকে যে নাক কান গলা, হ্যাঁ, এটা অঙ্গবাচক দ্বন্দ্ব দিতে পারো। হ্যাঁ, নাক কান গলা, বা আবার হাত পা। হাত পা এটা কিন্তু মিলনার্থক দ্বন্দ্বেও দিতে পারো তুমি। হ্যাঁ, মিলনার্থক দ্বন্দ্বে অথবা এখানে অঙ্গবাচক। তুমি দেখবে যদি শুধু তোমার উপর স্বাধীনতা দিয়ে দেওয়া হয় যে এটা কোন দ্বন্দ্ব, ঠিক আছে, যে আমাদের পরীক্ষায় কিন্তু আসে যে নিচের কিছু শব্দ দেওয়া থাকে যে শব্দগুলির ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করো, তখন তুমি তোমার ইচ্ছে মতো এটাকে নির্ণয় করতে পারবে। যে নাক কান গলা শুধু শব্দটা দেওয়া আছে, তখন তুমি করতে পারবে নাক কান ও গলা, এটাকে অঙ্গবাচক দিতে পারো অথবা বহুপদী দ্বন্দ্বে দিতে পারো। আবার দেওয়া আছে হাত পা, হাত পা এটাকে তুমি অঙ্গবাচক দিতে পারো অথবা মিলনার্থক দ্বন্দ্বে দিতে পারো। কিন্তু এটা হচ্ছে যদি তোমার স্বাধীনতা থাকে। কিন্তু কোনো পরীক্ষার অপশনে যদি 4টে অপশন দেয়া থাকে এবং 4টে অপশনের মধ্যে তোমার দেখা গেছে অঙ্গবাচক পেলে না, মানে যেটা পেলে মোস্ট, যেটা এটা পরে যেটা সর্বাধিক সঠিক বলে মনে হয় তুমি সেটাই উত্তর দিতে পারবে। ঠিক আছে, তো আশা করছি তোমাদের সমাজ ভীতি কিছুটা হলেও কেটেছে। যদিও একটা ক্লাসে সমাজ চ্যাপ্টারটা একটু অনেক বড়, একটা ক্লাসে যেহেতু সবগুলো শেষ করা সম্ভব নয়, তোমাদের আপাতত দ্বন্দ্ব সমাজকে সহজ আপাতত একটু সুন্দর সহজ কিছুর মাধ্যমেই বোঝালাম। এবং ভেবে নিও না যে পরেরগুলি হয়তো আরও করি না, সহজ এভাবে যদি একটু ভালো লক্ষ্য, সমাজ জটিল কিছু নয়, সমাজ পুরোটাই সহজ একটা অধ্যায়। যেমন আজকে তোমাদের বাড়ির কাজ থাকলো যে এই যে সমাসের কত প্রকার এবং দ্বন্দ্ব সমাসের যে নির্দিষ্ট শ্রেণীবিভাগ আমি দেখিয়েছি, এগুলো তোমরা একটা খাতায় নোটস করে আমাকে পাঠাবে। ঠিক আছে, ইতোমধ্যে অনেকেই পাঠিয়েছো, তাদেরকে ধন্যবাদ। আমি পার্সোনালি ইনবক্সে ধন্যবাদ জানিয়েছি তোমাদের। তো যারা পাঠাওনি তারা একটু মনোযোগী হও। দেখো, আমরা তো সরাসরি মুখোমুখি ক্লাস করতে পারছি না এখন, এটা আমার শুধু দুর্ভাগ্য ধরে নিও না, এটা একটা সৌভাগ্যও ধরে নাও। কারণ কি, আমরা যখন সরাসরি ক্লাস করতাম তোমরা অনেকেই হট্টগোল করো, আবার কেউ কেউ শোনো, হট্টগোল করলেও শিক্ষকের কথা শোনো, কিন্তু আমরা সবগুলো কথা মনে রাখতে পারি না, তাই না? যে শিক্ষক কি বললো যেন, এটা যেন কিভাবে বললো, এটা ঠিক মনে আসে না, মনে থাকে না। কিন্তু এই যে এইটা কিন্তু একটা বিরাট, আমি মনে করি যে এই সিস্টেমটা যদি আমার সময়ে হতো তখন আমি অনেক বেশি উপকৃত হতাম। যে এই যে ভিডিওটা আমাদের সামনে থেকে যাওয়া, এবং এই ভিডিও আমি চাইলেই যতক্ষণ না ভালোভাবে বুঝতে পারছি ততক্ষণ আমি ভিডিওটা দেখতে থাকবো, বারবার দেখবো, দেখে কিন্তু আমি এটা ভালোভাবে বুঝতে পারবো, তাই না?
তো এই তোমাদের এটা একটা ভালো পয়েন্ট হিসাবে যদি নাও, তাহলে তোমরা উপকৃত হবে যে ভিডিওটাকেও বারবার কিন্তু তোমরা দেখতে পারো যে আমি কোথায় কি লিখলাম, ঠিক। এবং একই রকম ভাবে আমার বলার ভঙ্গি কিন্তু চেঞ্জ হচ্ছে না, যেহেতু ভিডিও একবারই হচ্ছে। কিন্তু ক্লাসে কিন্তু তোমরা এগুলো মনে রাখতে পারতে না সবগুলো কথা, হয়তো বিশেষ বিশেষ কিছু শব্দ নোট করতে, কিন্তু বিশেষ শব্দ নোট করার মধ্যে তোমার সেই বোঝা ফিলিংসটা আসতো না। এখানে আমি মনে করি যে তোমাদের জন্য আরও বেশি ফলদায়ক হবে এই ভিডিও ক্লাসটা। তো বারবার দেখে নিতে পারবে এবং যতক্ষণ না বুঝো ততক্ষণ চেষ্টা করতে থাকবে। তারপর যদি কিছু কথা স্কিপ হয়ে যায়, আমার তোমার মনের মতো করে বলতে পারিনি, তুমি খুব ভালোভাবে বুঝতে পারো নি, সেই সেগুলি আমাকে পার্সোনালিও ইনবক্স বলতে পারো, বা এখানে ভিডিওর নিচেও কমেন্ট বক্সে প্রশ্ন করলে আমি সেগুলো তোমাদের আরও ভালো করে বোঝানোর চেষ্টা করব। তো ধন্যবাদ, ভালো থেকো।